সুযোগ্য সভাপতি, সাবেক এমপি, বিএনপি কার্যালয়ের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাহমুদুর রহমান সাহেব, উপস্থিত আছেন অত্যন্ত পরিশ্রমী নেতা। বাংলাদেশের যতগুলি সাংগঠনিক সম্পাদক আছে তার মধ্যে নাম্বার 1 সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালেহ সাহেব, উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রতিবেশী অত্যন্ত পরিশ্রমী মাঠের নেতা, এবং কি সে সারা ময়মনসিংহের সেবারা সকালে কিশোরগঞ্জ, বিকালে ময়মনসিংহ, সন্ধ্যা জামালপুর, তারপরে আছে সেই আমার প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই সহ সকল নেতৃবৃন্দ। যেহেতু সময় সংক্ষিপ্ত, জেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের আগত সকল নেতৃবৃন্দ, সকল বিএনপি মনা ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলতে চাই, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমি শুধু আমার সম্মানিত শেরপুর জেলা বিএনপির সুযোগ্য সভাপতির সাথে একটি অনুরোধ করতে চাই, আসুন আমরা দলটারে সুন্দর করি, আসুন আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, আসুন আমরা তৃণমূল থেকে শুরু করে আসুন আমরা ঢেলে সাজাই। আমরা কি পারি না সেটা? আমাদের সেই শক্তি নাই? আমাদের হাত আছে, কলমও আছে, জুড়ো আছে, কিন্তু আমরা এটা কেন করি না? আসুন তিল খুইলে আমরা দলটারে করি, দলটাকে ভালোবেসে আমরা দলটারে করি। কারণ আমি যাই কিছু করি, এখানে দুইজন সিনিয়র নেতা আছে, দুইজন সাংগঠনিক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ সাংগঠনিক সম্পাদক। ওনারা টাইম টু টাইম যারা তারেক রহমান সাহেবের সাথে কথা বলেন, উনি জানেন, ওনারা তারেক রহমান সাহেব জানেন যে কোন জায়গাতে কি হচ্ছে। প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইউনিটে উনি লোক লাগিয়ে রেখে দিচ্ছেন। প্রত্যেকটা আমল আমার যেমন ফেরেস্তা মন কানা ইয়ার কেরামান কাছে যেরকম দুই কাজে আছে, তারেক রহমানের লোকজন প্রত্যেকটা ইউনিটে তার লোকজন কাজ করে, ডে নাইট কাজ করে, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আমরা যখন স্কাইপিতে কথা বলতে যাই, বিশেষ করে আমাকে বলে আমি সাহেব অমুক জায়গায় দিয়ে বইছে না, আমি ভাইয়া এটা আমি হ্যাঁ না কিছু কইতে পারি না, মাথা মারাই এরকম করি, কইরা আমি সংক্ষেপে কথা বলে তাড়াতাড়ি করে ওখান থেকে এটা করার চেষ্টা করি। কাজে আমি অনুরোধ করবো, আজকে থেকে আমি দুইজন সাংগঠনিক সম্পাদক আছেন, আমি আজকে থেকে অনুরোধ করবো যে আমরা দুইজনের আপনারা একটা সুন্দর একটা দিক নির্দেশনা দিলেন। অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ আছেন। আমি জনাব মাহমুদুর রহমান ভাইকে আহ্বান জানাবো, উনি জেলার একটা অভিভাবক, দীর্ঘদিন যাবৎ মানে বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, উনার সবার কথা না বলতে আমাদের, উনি আমাদেরকে শাসন করতে পারেন, উনি আমাদেরকে কাজে কাজ রেখে দলটারে সুন্দর করতে পারেন। এটা ওনার সদিচ্ছা করলেই ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর যেগুলো কথা আসছে যে ইউনিটগুলো হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ ইউনিটগুলো ওনার উনি সদরের করে দিতে পারে, সদরের তাহলে সদরটা তো দেখতে হবে, সদরটাকে আমাকে কাজ করার জন্য বলছে, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, ফেসবুকে দেখছি, কথা পাইলে ফোন করছিলাম, করে নিয়ে গেছে। দেখো উনি অসুস্থ, দোয়া করি আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফেরত আনেন। উনি জেলা বিএনপির একজন বিভিন্ন সাধারণ সম্পাদক। কাজেই আমি অনুরোধ করবো যে অঙ্গ সহযোগী সংগঠনের এখানে শফিকুল ইসলাম মাসুদ আছে, রুবেল ভাই আছে, আমি আছি, তারপরে আপনারা যারা আছেন সিনিয়র, যারা সহসভাপতি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, সম্পাদক মন্ডলী আছে, ইউনিটের নেতৃবৃন্দ আছে, আমরা একসময় যারে যারে প্রয়োজন নিয়ে বসে আমরা এই ইউনিটগুলো শক্তিশালী করি, সুন্দর করি। নির্বাচন তো এটা একটা তামাশার নির্বাচন। একটু আগে আমি শিবপুরে ফোন দিছি যে মাসুদের বক্তব্যের পরে যখন আমাদের গাড়ি একটু কিছু তো আসে, আমি শিবপুরে ফোন দিছি, আমি অনুরোধ করছি বাবা, আমি 17 বছর যাবত এলাকা থাকতে পারি না, এই নির্বাচন উপলক্ষে আমি এলাকায় ঢুকছি 3 মাস যাবত, কারণ 12 বছর জেল কাটছি আর 5 বছর বাইরে। তাহলে এই যে কি পাতানো নির্বাচন, এটা আওয়ামী লীগে কিভাবে খুব খেলাইছে মানুষজনদেরকে, যে বিএনপি বাংলার জন্য, বিএনপির একটা নেতারে ধ্বংস করার জন্য জেলখানার চেয়ে এটা আরো বড় জেলখানা এটা ধ্বংস করতেছে। চেয়ারম্যান হইলেও ধ্বংস, আওয়ামী লীগ হয়ে যাবে, চা টানতে দেওয়ার মতো। আর যদি না হইতে পারে তাহলে বিএনপি থেকেও শেষ, আওয়ামী লীগ থেকেও শেষ, এলাকায় ঢুকতে আর পারবে না। এমনিও ঋণ খেলা হয়ে যাবে, মানে ঋণে তো জর্জরিত, ঋণ করে তো নির্বাচন করতে হবে, সিরাজ ভাই যেটা বললো, জমি জমা বিক্রি করেই করতে হবে। কাজে আবারও আমি আহ্বান জানাবো
এগুলো যাতে খুব তাড়াতাড়ি এটাকে নির্বাচন থেকে আগামীকালের মধ্যে যাতে সরে আসে। আর আমি সদরের এমএলএ প্রত্যেকটা নেতায় উপস্থিত আছে যারা নির্বাচন করার মতো যোগ্যতা রাখে, তাদেরকে অনুরোধ করবো যে নালতাবাড়ির মতো যাতে এখানে একটা প্রার্থীও যাতে না থাকে, এরকম মিটিং যাতে আর না করতে হয় যে আমরা সদরে নিয়ে আর একটা মিটিং করি। আর শ্রীমতী জিনাইগাতি আমি জনাব মাহমুদুল হক রুবেল ভাইকে অনুরোধ করবো, উনি আজকে রাত্রে আমাকে নিয়ে হোক যেখানে হোক চলেন আমরা লিফলেট বিলি করি, কঠিন বক্তব্য দিয়ে আসে যে বিএনপির যারা নেতা কর্মী আছেন আপনারা একটাও নির্বাচনের কেন্দ্রে ভোটের দিন যাবেন না, আপনাদের পেছনে ক্যামেরা দেওয়া থাকবে, যদি ভোট কেন্দ্রে যান ভোট দিতে চান তাহলে তাৎক্ষণিক আপনাদেরকে বহিষ্কার করা হবে। চলেন আমরা দুজনে উপজেলা যায় দুইটা মিটিং করে আসি, আমরা বলে আসি যে আজকে রাত থেকে আমরা শুরু করি, যেহেতু 8 তারিখে মিটিং, আজকে 8 তারিখে নির্বাচন আসতে হয়েছে 2 তারিখ, তাহলে আমরা এই কয়দিন আমরা না যাই, আমরা এলাকাতে কাজ করি, লিফলেট বিলি করি। আমরা এখন প্রশাসন এসপি সব বদলি হয়ে গেল, আরেক এসপি আসবে, এই যে একটা ট্রানজিট পিরিয়ড, এখানে আমাদের ওরকম কোন ঝামেলা প্রশাসন থেকেও করবে না, আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো। আর আজকে এই লিফলেট সদরের আপনারা প্রিন্স ভাই যেটা বলছিল যে সদরে যদি আমরা লিফলেট বিলি করি 5টা উপজেলার মানুষই কিন্তু সদরে আসে, কাজে আমরা যদি এখানে লিফলেট বিলি করি তাহলে তারা কিন্তু যাই না গেল, আর যারা নির্বাচন করতেছে তারা কিন্তু শহরেই থাকে, তাদের বাড়ি হয়তো তারপরে কারো বাড়ি বিভিন্ন জায়গাতে শহরেই তারা বসবাস করে, তারা একটা জানার হয়ে গেল যে না এই নির্বাচনটা যাতে আমি গেলেও এটাতে খুব একটা লাভ হবে না। তো আমাদের অনেকেই বলছে যে সময় দেরি হয়ে গেছে, সময় দেরি হয় নাই। আমি যতটুকু জানি রুবেল বারে ডাইকে নিয়ে বাসায় নিয়ে বুঝাইছে, আমিও বুঝাইছি, প্রত্যেকেরই ফোন করছি, প্রত্যেকেরই ফোন করে মানা করছি যে এই নির্বাচন করা যাবে না। যেদিন ডিসিশন আসছে, ডিসিশনের আগেই আমাদের মামুন ভাই একদিন আমরা গুলশান অফিসে গেছিলাম, প্রিন্স ভাই করে আবার আমরা করছিলাম মানে কি বলে আমরা স্কাইপ দিতেছিলাম, প্রিন্স ভাই আবার এই কথাটা বলতে ভুলে গেছিল। প্রিন্স ভাই আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করলো যে ভাই আমরা কি নির্বাচনে উপজেলা নির্বাচন কি ডাইরেক্ট মানা করে দিচ্ছে। উনি কিন্তু আজকে না, আজ থেকে আরো 3 মাস আগে 4 মাস আগে হতো, ফেব্রুয়ারি মাসে উনি কিন্তু মানা করে দিচ্ছে যে এই নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য। তো ওই দিন থেকেই কিন্তু আমরা কাজ করতেছিলাম যে নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না, যাবেন না। এই ভোটারবিহীন সরকার, এই দাবি সরকারের বিরুদ্ধে কেউ যাওয়া যাবে না। আজকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেন, আজকে যে গরমটা যা আমাদের সিরাজ ভাই বললো কেন আসবো, এই যে জলবায়ু পরিবর্তনের জন্য যে এখানে 6,000 কোটি টাকা যে এখানে অনুদান দিছিল, সেই 6,000 কোটি টাকার মধ্যে 4,000 কোটি টাকায় ওই যে মখা আলমগীরের ওখানে দিয়ে ট্রান্সফার করে 2 গুণে আত্মসাৎ করছে কে? আজকের এই অবৈধ নিষেধাজ্ঞা সরকারের প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা সহ, মখা আলমগীর সহ এবং তাপস সহ সবাই সহ এই টাকাটা আত্মসাৎ করার পরে আজকে এই বাংলাদেশে এই বিপর্যয়ে জায়গা আসছে। কিসের জলবায়ু পরিবর্তন হবে? টাকাটা আত্মসাৎ করে তারা তো এসি রুমে ঠিকই ঘুমাইতেছে, আর আমরা এই যে গরমের মধ্যে, এই কষ্টের মধ্যে আমরা কিন্তু দিনাতিপাত করতেছি। যদি আমাকে নিয়ে আপনারা উদাহরণ টানেন তাহলে সবকিছু হয়ে যায়। আমি 2011 সাল পর্যন্ত আমার চেহারা প্লেস দিত, শত কোটি টাকার মালিক ছিলাম, এরকম ব্যাংক দুয়াতে আমিও করতে পারতাম। শুধু এই দল করার কারণে এবং কি স্ট্রং ভূমিকা রাখার কারণে আজকে আমাকে টেনে হেসড়ে পথে বসায় দিছে। কাজে আমার রক্তটা এখন নরম না, আমার রক্ত গরম। কারণ আমি এই রক্ত আমি এই সরকারের যদি বা এই সরকারের অবৈধ যদি কোনো ইয়েতে নির্দেশে আমি ঢেলে দিতে প্রস্তুত আছি। জনাব তারেক রহমান সাহেব যদি আমাকে যে কোনো আন্দোলন সংগ্রামের কথা যে যদি ডাক দেয় আমি এটা দিয়ে দিব, কারণ আমার আর হারানোর কিছু নেই। আমি দলের থেকে অনেক কিছু পাইছি। আমাকে বলবেন যে আপনি তাহলে দল করেন কেন? আমি দল থেকে অনেক কিছু পাইছি। আপনারা আমার কাছ থেকে একটু যদি আমি 1 মিনিট সময় নেব প্লিজ ভাই, আপনারা আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। আমি কিন্তু আমার দল থেকে অনেক কিছু পাইছি। আমি জেলে আমাকে এখান থেকে জামিন হয়, বের হই, আবার ভিতরে ঢোকা, আবার আমাকে জেনেগাতির মামলা দিয়ে রুবেল সাহেবের সাথে আমার লাগানোর জন্য, যাতে রুবেল সাহেবের এলাকা জেনেগাতি নির্বাচনী এলাকা, ওখানের একটা মামলা দিয়ে পাহাড়ে জায়গায় রাখলো 144 তারিখ করে অন্ধকারে রাইখে 24 ঘন্টা মানে না খাওয়াই, 48 ঘন্টা মানে না খাওয়াই, ওখান থেকে আবার এখানে নিয়ে আসে। এই টানা হেসরা করে এখান থেকে আবার ঢাকা থেকে আবার এখানে, তারপরেও কিন্তু আমাকে থামায় রাখতে পারে নাই। এটা কিন্তু আমাকে পুরস্কৃত করছে। পুরস্কৃত কিভাবে করছেন? দেশনায়ক জনাব তারেক রহমান আমার বাচ্চা মেয়েরে কিন্তু নমিনেশন দিচ্ছে।
এখান থেকে নির্বাচন করছে। জেলখানা থাকা অবস্থায় কিন্তু আমাকে সাধারণ সম্পাদক আবার বানাইছে, এবং জেলখানা থেকে আমি বের হওয়ার পরে আমাকে দ্বিগুণ শক্তি আরো ইনশাল্লাহ উনি যোগাইছে যে আপনি চালিয়ে যান, কাজ করে। কাজে আমি যে কাজ করবে তাকে সে পুরস্কৃত করবে, আর যেই আঘাত করবে, যে দলের সাথে বেইমানি করবে, তারও বিচার দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা জেল কাটছে, এখনো সে অসুস্থ, চিকিৎসা নিতে পারে না। চিকিৎসা একটা মৌলিক অধিকার একটা মানুষের জন্য। আর সে এত 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সবচেয়ে বড় কথা দেশনায়ক জনাব তারেক রহমানের মাতা, তাকে মিথ্যা মামলা জেল কাটাইছে অন্যায় ভাবে। তাকে এখনো কারাবরণ করা আর বাসা ঘিরে রাখা একই কথা, রাজনীতি করতে দিচ্ছে না। কাজে আমার যদি বাবা এক হয়, আমার যদি মা যদি সৎ হয়, তাহলে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু মিথ্যা মামলায় উনি জেল কাটতেছে, বারবার উনি চিকিৎসা পাচ্ছেন না। দেশনায়ক জনাব তারেক রহমান দেশের বাইরে আছে, আরেকজন কুকুর সাগরে তারা মাইরে ফেলাইলো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মেরে ফেলছে। তার কাজে যদি নির্যাতিত, অত্যাচারিত এবং নিষ্পেষিত কোন পরিবার থাকে বাংলাদেশে, এই এশিয়া মহাদেশের, আমি মনে করব যে জিয়া পরিবার সবচেয়ে নির্যাতিত, অত্যাচারিত, নির্যাতন তাদের উপর বেশি হয়েছে। আমাদের উপর কি নির্যাতন হয়েছে? আমরা 14, 16, 17 বছর আমরা ক্ষমতার বাইরে, আওয়ামী লীগ এরকম 19 বছর, 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আবার ক্ষমতা এসে দেখায় দিচ্ছে যে ক্ষমতা ছেড়েও নামানো যায় না। ইনশাল্লাহ যেদিন নামবে নমরুদের মতো, যেদিন নামবে ফেরাউনের মতো, সেদিনকে ইনশাল্লাহ স্বাধীন হবে, আবারও বাংলার মাটি স্বাধীন হবে। সেই দিন আমরা প্রত্যেকে, আমরা তারেক রহমান হবো, প্রত্যেকেই মাহমুদুল্লাহ রুবেল হবো, প্রত্যেকে ইমরান সাহেব প্রিন্স হবে, প্রত্যেকেই আমরা ওয়ারাস আলী মামুন হবো। সেদিনকে আমরা প্রত্যেকের দাবি দেওয়া ইনশাল্লাহ আমরা মিট করবো। কাজে এখন সকল ভেদাভেদ খুলে আসুন, আমরা সকলেই মিলে আমাদেরকে সহযোগিতা করেন। ওই যে চাষ চলে যায় বদনাম করেন না, রুবেল সাহেবের বদনাম করেন না, মাসুদ সাহেবের বদনাম করেন না, আলী সাহেবের বদনাম করেন না। চলেন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা দলদারে করি। এখন আমাদের দলের কোনো বিভেদ করার আমাদের কোনো সুযোগ নাই, সময় নাই। এখন হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানের ডাকের জন্য আমরা অপেক্ষা করতেছি। হয়তোবা এই গরমের পরে, ঈদের পরে এক দফার আন্দোলনের আবার নতুন করে ডাক দিবেন। সেই আন্দোলনে যাইতে করা আহ্বান জানাবো, এবং ওর আগেই আমরা কমিটি খুলে, ইউনিয়ন কমিটি খুলে, অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি খুলে আমরা যাতে সাজাইতে পারি এবং শেষ করতে পারি, সেই আহ্বান জানাবো। আর একটি কথা আমি আপনাদেরকে একটি কথা আমি বলবো, দুইটা জিনিস নিয়ে আমার উপর আমার সভাপতির একটু আছে, আমি বলে দিই যে অঙ্গ সংগঠনের যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা উনি কাজ করতেছেন। আপনারা খবর নিয়ে যায় না দেখেন, 18 ঘন্টা উনি কাজ করতেছেন। যেখানে যে ফাঁক আছে সেই ফাঁক গুলো বন্ধ করতেছেন। এই নিশিরাতের ভোটারবিহীন দামি সরকারের যে সকল অন্যায় কাজগুলি আসে সেটার প্রতিবাদ করতেছেন। সে সারা বিশ্বকে নিয়ে আজকে সারা বিশ্বের যে একটা নেতৃত্ব যেভাবে দিতে হয়, সেই বিশ্বের নেতাদের মতো সে অকণ্ঠ পরিশ্রম করতেছে। আশা করি ইনশাল্লাহ উনি আমাদেরকে যেটা বলছে যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে একটা রেজাল্ট আসবে। আমাদের সৈয়দ ইমরান সাহেব সাহেব জাতীয় বক্তব্য দিবে, মামুন ভাই জাতীয় বক্তব্য দিবে, তাদের বক্তব্য থেকে এটা শুনতে পারবেন। ওবায়দুল কাদের সাহেব বলে যে একটা চক্রান্ত হচ্ছে, শেখ হাসিনা বলতেছে যে সরকার উৎখাতের একটা ধুন্দ পাচ্ছে, আবার পোশাকদারীরা দেখেন কিভাবে বেঞ্জিনের টাইনে হেসরে নামায় কোথায় নিয়ে যাইতেছে। বখা আলমগীরের কই নিয়ে গেল, সভাপতি মন্ডলীর সদস্য জাফরুল্লাহ চৌধুরী, শরাফতুল্লাহ চৌধুরী, তাদেরকে অবস্থা আছে কোথায় দেখেন। আজকে কিন্তু জাফরুল্লাহ চৌধুরীর বাইরে হচ্ছে শরাফতুল্লাহ, ঠিকই আছে, শরাফতুল্লাহ হচ্ছে ব্যাংক ডাকাতি করে খাই ফেলে। তো কাজে আমি জোর গলা ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলতে চাই যে আমার মুখে তো হাসি দেখার কথা না, হাসি দেখতেছেন তার মানে বুঝবেন যে কিছু একটা হইতেছে। আমার আপনার নেতাও বসে নাই, বইয়ের বিশ্বেও বসে নাই, আমেরিকাও বসে নাই। আমেরিকা যারা ধরে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো অভাব নাই। আমেরিকা আজকে বন্ধুতা দেখা যাচ্ছে শেখ হাসিনার সাথে, কালকে ঠোস
কাইনা নামায় ফেলাবে। কাজে এখন ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের এই সামান্য লোক লালসা, নির্বাচন, পদ, ঘুষ, যেন আমার নেতা তারেক রহমান সাহেব বলছে পদের চেয়ে দল বড়। আমার আজকে পদটা যদি জায়গা, সমস্যা নাই, আমাকে তো ব্যক্তি নাম হিসেবে চিনে জানে। তারেক রহমান সাহেবের যার দৃষ্টি আছে আমাদের প্রতি, তার আবার পদের দরকার আছে। আর যে তারা দেখতে পারে না, সে মহাসচিব হয়ে গেল, কি হইলো? সমস্যা কি হইলো? কোন লাভ আছে? লাভ নাই। মহাসচিব হয়ে লাভ নাই যদি তারে দেখতে না পারে। কাজে যারে দেখতে পারে তার যদি একটা পদ পুষ্ট নাও থাকে, তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট। উনি আরেকটা কথা বলছে, আমি লাস্ট যেদিন স্কাইপে করছি আরেকটা কথা বলছে, প্লিজ ভাই, আমি কিন্তু সেদিন আমার কথা বলে দেখবেন। লাস্ট একটা স্কাইপিতে গত সপ্তাহে একটা কথা বলছে যে জিয়া পরিবার কারোর সাথে বেইমানি করবে না। জিয়া পরিবারের জন্য যারা করতেছেন, আপনাদের অবদান ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে আপনাদের বুঝায় দেওয়া হবে। আর যারা তাদের সাথে বেইমানি করতেছে, আমি নোট করে রাখছি, শিওরা তাদেরকে দেওয়া হবে পরে। এখন না, এখন বলার সুযোগ নাই, দেওয়ারও সুযোগ নাই, নেওয়ারও সুযোগ নাই, দেওয়ারও সুযোগ নাই। সময় আসুক, সময়ে সবকিছু বলে দিবে। পরিশেষে আপনারা কষ্ট করে এই যে সামান্য নোটিশে, একদিনের নোটিশে, দুদিনের নোটিশে আপনারা এই গরমের মধ্যে এখানে আজকে যে মিটিং এ উপস্থিত হয়েছে, যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ এবং যারা এখানে অঙ্গ সহযোগী সংগঠন সকল ইউনিটের নেতৃবৃন্দ কষ্ট করে ধৈর্য ধারণ করে বক্তব্য শুনছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর ওই ত্রুটি হলে ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন। পরিশেষে জিয়া পরিবারের একটা সদস্য হিসেবে আমরা সকলে যাতে থাকার নিচে থাকি, আমরা যাই কিছু করি, দিন শেষে কিন্তু আমরা বিএনপি। আজ মাসুদে একটা কথা বলছে যে আমরা কিন্তু সালামটা পাই, কিন্তু আমার একটা পদ পোস্ট আছে, তার জন্য কিন্তু সালাম পাই। আমি যখন ব্যবসায়ী ছিলাম এত লোক কিন্তু সালাম দিত না। আমি যখন নেতা হয়েছি তখন কিন্তু আমার অনেক লোকে সালাম দেয়। গাড়িতে গেলেও কিন্তু গাড়িতে আটকায় করে সালামটা দিয়ে তারপরে যাইতে হবে। কাজে আগে তো সালাম দিত না, অনেকে চিনতেও না। কোটি কোটি টাকা ব্যয় করছি, কিন্তু এই সম্মান পাই নাই। এই দলের জন্যই সম্মান পাইতেছি। কাজে এই দলটাকে সবাই ভালোবেসে আসেন, ঐক্যবদ্ধ ভাবে আজকে থেকে যা কিছু আছে সবকিছু মনে থেকে ধীরে ফেলাই দিয়ে আমরা দলটাকে ঐক্যবদ্ধ করি। আর নির্বাচন বলে আমরা বয়কট করি, যে কোনো নির্বাচন। এই সরকারের অধীনে কোনো নির্বাচন না, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা নির্বাচন থেকে দূরে থাকি। নির্বাচন নিয়ে কোনো আলোচনাও না করি, ঘরে বসেও কোনো কথা না বলি, কোন নেতা কর্মীকে নিয়ে এসেও কোনো কথা না বলি। ডিজিটাল যুগ, আমার কাছে অনেক ডকুমেন্টস আছে, ফুট করে একটা ছবি তুলে পাঠিয়ে দেয়। বন্ধুর সাথে কথা বলে এখানে কথাটা নিয়ে বাইরে দেওয়া ছবিটা তুলে পাঠিয়ে দিতেছে। কাজে কে কোন দিকটা কাজ করতেছে, কে আওয়ামী লীগের কে কারেদের। আওয়ামী লীগ কিন্তু জীবনে কারো তাদের স্বার্থ ছাড়া কারো কোনো উপকার করে নাই। এখানে অনেকে জ্বলন্ত সাক্ষী আছে, ওদের স্বার্থটাই বড় করে দেখছে। যদি কোনো পাতানো, কোনো আঘাত করে কোনো লোকের নিয়ে থাকে, তাদের কাছে কিন্তু ব্যবহার করতেছে, আমাদের কাছে ব্যবহার হচ্ছে না। তাতে আমরা নির্বাচনকে বয়কট করি। আজকে থেকে আমরা ওয়াদা করি, শপথ করি, এই দামি সরকার শেখ হাসিনা যতদিন আছে আমরা তার অধীনে কোন নির্বাচনে আমরা যাব না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাতা ছাড়া আমরা তার অধীনে কোন নির্বাচনে, আমরা কোন একটা নির্বাচনে অংশগ্রহণ করবো না। এই শপথ আমরা করি। পরিশেষে সকলকে ধন্যবাদ দিয়ে, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিয়ে সকলকে আজকে এই আমাদের আমি একটু সময় বেশি নিলাম, আমাকে ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলের সাথে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভা সাবেক জামালপুর সদরের বক্তব্য রাখছেন মঙ্গল।
মঞ্চে আজকে শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক মাননীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সদস্য শেরপুর জেলা বিএনপির সম্মানিত প্রধান অতিথি আমাদের শিক্ষার্থী সন্তান আমাদের নাম শিক্ষা দীর্ঘদিন কাম করেছেন আমাদের সকলের সত্য সকলের প্রিয় বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক একটু আগে আপনার সাথে মূল্যবান উপস্থাপন করেছেন শেরপুর জেলা সম্পাদক আবাস ভবনকারী সহ শেরপুর জেলা বিএনপির সম্মানিত প্রিয় সভাপতি বিশেষ আয়োজনী ইসলাম সহ উপস্থিত শেরপুর জেলা বিএনপির সম্মানিত বিভিন্ন সহকর্মীদের জেলা পর্যায়ে সম্মানিত শেরপুর জেলা ও বিভিন্ন শুরুতে পরিচয় কথা বলেছেন আপনাদের সামনে আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি জনগণের বিভিন্ন দাবি দেওয়া সমাধান এবং জনগণের আজকে বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে আমরা সবচেয়ে বড় সম্পর্ক সংগ্রহ করি 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ আজকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি গ্রহণ করে রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয় যন্ত্র করে দলীয় যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে বিভক্ত করে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সাজানো প্রহসন নির্বাচনের ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত এই দেশে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশ পাচার করা হচ্ছে আর যার খেসাব দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে যে কারণে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে অক্টেনের দাম বাড়ছে জ্বালানির দাম বাড়ছে জনজীবন বিপর্যস্ত সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না জনগণের কাছে জবাবদিহিতা নাই এমনি একটি অবস্থায় আমরা দীর্ঘ 17 বছর আমাদের সংগ্রাম করছি আমরা মনে করি যে একটি নিরপেক্ষ সরকার বা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব এবং সেই লক্ষ্যে 17 বছরের মাথায় এসে 2023 সালের 28 অক্টোবরে ঢাকার যে ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশের পর থেকে আমরা সরকার পতনের এক দফা কর্মসূচি নিয়েছিলাম 2024 সালের 7 জানুয়ারি সরকার এই জাতিকে ধোঁকা দিয়ে আরেকটি প্রহসন নির্বাচন করে দিয়েছে আমরা মাঝখানে এই সময়টুকু সরকার পতনের এক দফা কর্মসূচিতে আমরা সোচ্চার থাকার চেষ্টা করেছি আমরা এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক সহকর্মীকে হারিয়ে ফেলেছি অনেকেই হত্যা গুম খুনের শিকার হয়েছে আমরা দীর্ঘ সময় সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী এই 28 অক্টোবরের পর থেকে 7 জানুয়ারি পর্যন্ত 28,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে হাজত কষ্ট লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আজকে যেই মানুষটি স্বামী সেনাবাহিনীর প্রধান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন যিনি নিজে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন সেই মানুষটি আজকে গণতন্ত্র সংগ্রাম করতে গিয়ে এই দেশের মানুষের মুক্তির সংগ্রাম করতে গিয়ে এই সরকারের সাজানো মিথ্যে মামলায় সাধারণ দীর্ঘদিন বাস করেছেন এখন মৃত্যুর সাথে বাঁচা হচ্ছেন তার সুচিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে আজকে যখন আমরা এখানে অনুষ্ঠান করছি সেই সময় হয়তো উনি হাসপাতালের পক্ষে তারপরে উনি নিজের জীবনের প্রবাহ না করে জীবন মৃত্যু সন্ধি করে
মৃত্যুর ঝুঁকি নিয়েছেন, কিন্তু এই স্বৈরাচারের কাছে মাথা মতো করে নেয়, স্বৈরাচারের সাথে আঘাত করে নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আজকে দেশ থেকে দীর্ঘ জীবন দেশের বাইরে রাখা হয়েছে, উনি দেশে আসার সুযোগ পায় না। তারপরে এই জাতির মুক্তির সাথে বিনিময়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। এই অবস্থায় এই অবৈধ ভোট ডাকাত সরকার সদ্য অনুষ্ঠিত একটি প্রহসনের সাজানো ভোট ডাকাতি নির্বাচনের মধ্যে যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে উপজেলা নির্বাচন ঘোষণা করেছে। আমাদের দলের কিছু নেতা কর্মী অস্থির হয়ে গেছে। উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে, দাবাগিরি পাস, কারণ জনগণ আওয়ামী লীগের বিএনপির মুক্তি পাইলে আওয়ামী লীগের একাধিক প্রার্থী হয়েছে, বিএনপির মুক্তিটারই পাস। আসলে কি এই বাস্তবতা আছে? এই বাস্তবতা নাই। তারপরেও যদি সুষ্ঠু নির্বাচন পাশ করে না, যে জাতীয় নির্বাচনের সরকার গঠন করে বলেছে, আপনি উপজেলা নির্বাচনে একটা উপজেলা চেয়ারম্যান হইলেন, আপনার মতো একটা উপজেলা চেয়ারম্যানের যে এই সরকারের বিরুদ্ধে বিএনপির কতটুকু লাভ হবে? কি উপজেলা চেয়ারম্যানের আপনি বিএনপির কোনো উপকার করতে পারবেন? বরং উপজেলা চেয়ারম্যানে আওয়ামী লীগের তালাবে অনেকে সঙ্গে কথা বলে ভাই নির্বাচন সুষ্ঠু হবে, পাশ করবো। আমি পাশ করলে আমাদের লাভ কি, দলের লাভ কি, দেশের লাভ কি, জাতির লাভ কি? আমাদের মূল লক্ষ্য হল জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা। আমি একটা উদাহরণ দিই, উনি দয়া করে বেদবি মাফ করেন। ওটা একটা মুরব্বী মানুষ, ওরা গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, জাইকি আছে, পায়জামা আছে, পায়জামি আছে। ওনার পাঞ্জাবি খুলে নেওয়া হইল, গেঞ্জি খুলে নেওয়া হইল, জাইকি খুলে নেওয়া হইল, পায়জামাও খুলে নেওয়া হইল, উল্লঙ্ঘ করে মাথা করে ঢুকিয়ে দেওয়া হইল। ওনার নামাজ পড়বো। আপনার জাতীয় নির্বাচনের সবকিছু নিয়ে গেছে গা। উপজেলা নির্বাচন আপনারা চেয়ারম্যানকে বয়ে আইলেন অথবা ভাইস চেয়ারম্যানকে বয়ে আইলেন। আপনি দেয়া এই জাতির আন্দোলনের কি হবো, দলের কি হবো, সরকার পরিবর্তনের কি হবো? বিগত দিনে যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে বিএনপি থেকে বেশিরভাগই আমাদের তাহলে কাজে আজকে আমাদের মূল লক্ষ্যটা কি? আমরা এই নির্বাচনে ৯৭% অধিক ভোটার আমাদের পক্ষে আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে নির্বাচন বর্জন করেছে। দেশটা যদি শিষ্টাচার থাকত, তাইলে আওয়ামী লীগ ওই অসম্ভব ব্যবহার করতে সরকার গঠন করতে পারত, যে নির্বাচনে 10% পুরো আওয়ামী লীগ পায়নি। আজকে সেই আওয়ামী লীগ জোর করে সরকার গঠন করছে। ৯০% জনগণের ভোটারের সমর্থন আমাদের থাকার পরে, আমাদের পক্ষে থাকার পরেও আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এই সরকারকে পদত্যাগে বাধ্য করা, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। সেটা যতদিন পর্যন্ত রাখা যাবো, এই জাতির মুক্তির আর বিকল্প কোনো পথ নেই। কাজে আমাদের আন্দোলন চলমান যতক্ষণ পর্যন্ত আমরা সেই লক্ষ্যে পৌঁছতে না পারি। এই আন্দোলন চলমান অবস্থায় যারা এই অবৈধ সরকারের জন্য নির্বাচনে যাবে, তারা দলের সাথে, দেশের সাথে, জাতির সাথে আমরা যদি এটা বিবেক দিয়ে উদাহরণ থাকবো, যারা উপজেলায় ইলেকশনে গেছে, আমি তো মনে করি একটা উপজেলায় তাদের মতো যোগ্য ৮টা 10টা করে প্রার্থী আছে। উনি যদি একাই নিজের যোগ্য মনে করে ঠিক হবে না। উপজেলা পাশ করার মতো এই দীর্ঘ ১৭-১৮ বছর বিএনপির ৮টা 10টা করে প্রার্থী তৈরি হয়ে গেছে, যারা ত্যাগ স্বীকার করে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনের সাথে, দলের সাথে, জাতির সাথে নির্বাচন গ্রহণ করতেছে। আজকে যদি জাতীয় নির্বাচন করবো, আমরা এখানে যারা বসা, আমরা মনে করি আজকে এমপি হিসেবে তারপরেও আমরা সংগ্রাম করতেছি একটা লক্ষ্য নিয়ে, যে এই সরকারের পদকে বাধ্য করতে হবে, নিরপেক্ষ সরকারের নির্বাচন নিশ্চিত করতে হবে। ওই সফলতা না আসা পর্যন্ত এই দলের নিয়ম নীতির সাথে সিদ্ধান্তের বাইরে জানা যাবে, তাদের আগামী দিনে বিএনপি করার সুযোগ নাই। কথা পরিষ্কার। এই বিষয়টি অবগত করার জন্য আজকের এই সভা। এখানে যারা নেতৃবৃন্দ অনেকেই আছেন, যদিও আমার কাছে মনে হয় আমার কাছে আমি যদি জিজ্ঞাসা করি যে যারা নির্বাচন করেছেন, আমার ধারণা ৩ ভাগের ১ ভাগ।
এবং এই অবস্থাটা গত কয়েকটা মিটিং আমরা নিচ্ছি। সেই ক্ষেত্রে জেলা প্রাথমিক টাকা ছিল এবং জেলা সেটা বললাম যে এই লেভেলের অনেকেই নাই। এর আগের বৈঠকে আগে যেটা করে গেছি সেখানেও কিন্তু অনেকেই নাই। এর আগের বৈঠক যেটা করে গেছি সেখানে অনেক নাই। আমি একদম নাম ধরে ধরে বলে দিতে পারবো, আমি নাম ধরে বলে দিতে পারবো। যারা বিএনপির পদ বহন করবেন এবং দলীয় কর্মকাণ্ডে আসবেন না, আন্দোলনে আসবেন না, যারা মিডিয়ার মধ্যে আসবেন না, ইন্টারও খাবার যাবেন না, আমি এখন বিএনপি পানি খাবো? তখন কি আমরা বিএনপি পানি খাবো? এগুলো আমরা তৎপর হন যারা বিএনপি সাধারণ সম্পাদক আছেন। আমি যেটা বলতে চাই, আজকের এই বৈঠকের পরে, এই বৈঠকটাই শেষ না। এই বৈঠকের পরে যত দ্রুত সম্ভব নির্বাচনগুলো ধাপে ধাপে হয়ে গেছে। আগামী 8 তারিখ প্রথম দাবি নির্বাচন। প্রথম দাবির নির্বাচন আমার মনে হয় শ্রীকন্ডি এবং জায়গা দিতে হয়েছে। দ্বিতীয় দাবির তফসিল ঘোষণা হয়ে গেছে। আমার অনুরোধ যে আমরা নির্বাচন বর্জন করছি, যেখানে প্রার্থী আছে বা হয়েছে বহিষ্কার করাটা একমাত্র সমাধান। নেতৃবৃন্দ, বহিষ্কার করাটা একমাত্র সমাধান না। যারা আমাদের সঙ্গে দীর্ঘ 17 বছর দল করছে তাদেরও কিছু টেকনিক আছে। আজকে নির্বাচনকে কেন্দ্র করে আমি তার বহিষ্কার করে দিলাম, এটা একমাত্র সমাধান না। তাকে বহিষ্কার করার আগে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে নির্বাচন থেকে সে দূরে সরে আসে আমার দলের সাথে সর্বোচ্চ চেষ্টা করার পরেও কাউন্সিল করার পরেও যদি সে তার ব্যক্তির সাথে দলের সিদ্ধান্তের বাইরে যায় তখন বহিষ্কার করা ছাড়া দলের আগে করতে হবে। কিন্তু ওই বহিষ্কার করার আগে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা দরকার তাকে বোঝানো যাতে সে নির্বাচন থেকে ফিরে আসে। এই আন্দোলন কাজে আমরা অনুরোধ করবো যে এই কাজগুলো দয়া করে করেন। এর পরিচয় পরিষ্কার করে দিলাম, এটা একমাত্র সমাধান। চেষ্টা করেন যারা নির্বাচন তাদেরকে নির্বাচন থেকে বের করে আন। সেকেন্ডলি হলো যে ইতিমধ্যে কিছু চিত্র আমি দেখছি, যেমন সিদের কাছে একটা ছবি দেখলাম সেদিন যে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেব প্রচারণায় চালাইতেছে। এটা পরিষ্কার করার জন্য মিটিং এর প্রয়োজন হয় না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমরা প্রয়োজন তাকে সুস্থ করেন অথবা আমরা সেন্ট্রাল সেক্রেটারির কাছে সুপারিশ করে দিলে আমার ধারণা পরিষ্কার হয়ে যাবে। তার আগে তার এটা বসায় যে আপনি নির্বাচন থেকে ফিরে আসেন। এই কাউন্সিলিং গুলো করেন। আজকের এই বৈঠকের পরে যত দ্রুত সম্ভব উপজেলা পর্যায়ে বৈঠক করেন। উপজেলা বিএনপি এবং নেতৃবৃন্দ নিয়ে যেটা আমি আর সহ একজনের বলছেন যে ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, তাদেরকে ডাকেন, রেখে তাদেরকে এই জিনিসগুলো মেসেজগুলো দেন যে প্রার্থী অজানা নির্বাচনের সাথে পুরোভাবে সম্পৃক্ত। আমরা নির্বাচন বর্জন করছি, আমরা কিন্তু নির্বাচন প্রতিরোধ করছি। নির্বাচন বর্জন করার আমার ব্যক্তি মামলা একার দায়িত্ব না। আমাদের স্ট্যান্ডটা কি? আমরা জাতীয় নির্বাচন আওয়ামী লীগ করে বলছে, আমরা বক্তৃতা করি যে 10% ভোটার উপস্থিত নেই, এটা হলো আমাদের সফলতা। উপজেলা ইলেকশনে ও পৌরসভা ইলেকশনে আমাদেরকে স্ট্যান্ড দিতে হবে যাতে জনগণ ভোট দিতে না যায়। সেটা আমরা প্রতিরোধ করবো না, বা আমরা জনগণকে আহ্বান জানাবো যাতে ভোট দিতে না যায়। এখন আমি নিজেই লিফলেট বিতরণ করলাম, কইলে ভোট দিবার চায় না, তলে তলে আমি আবার ভোটার উৎসাহিত করলাম, তাহলে করবো না। এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে। আমি কারণ ব্যক্তিগত উদ্দেশ্যে আঘাত করে দিয়ে উদ্বোধন করছি না। আমি মামুন দলের নেতা, সহযোগিতা সেক্রেটারি, আমি জাতীয় নির্বাচন করি, আমি পৌরসভা নির্বাচন করছি। আমার আসলে যদি 3-4টা প্রার্থী হয়, এটা আমার ব্যর্থতা আছে, আমার ব্যর্থতা আছে। আমি যারা ব্যক্তির সভাপতি অথবা আমি যখন সেক্রেটারি, কেন আমার আসলে প্রার্থী তাকে কাউন্সিল করার দায়িত্ব আমার আছে। নিতান্তই যদি না হয় তাহলে পরিষ্কার আমাকে শেষ পর্যন্ত দায়িত্ব করবো। আমি একটা কথা বারবার বলছি, দল যেটা গুরুত্ব হবে যে 17 বছর 18 বছর পরিশ্রম যে দল ছেলেটা করে উঠছে, একটা ট্রাস্ট করে পরিষ্কার করে দিয়ে যদি সমাধান না চেষ্টা করেন তাকে ওইখান থেকে সরে না দলের সাথে টাকা আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। নির্বাচন নিয়ে আমরা উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে বৈঠক করেন, নেতাকর্মীদের অবগত করেন। আর লিফলেট বিতরণটা আমরা মনে করি যে অর্থাৎ নির্বাচন
তখন সেখানে বিতরণ করেন। সেরকম যদি আইসক্রিম বিতরণ করেন তফসিলি হয় না, ওরা তো তফসিলি দিয়ে বলে দেবো না, যেগুলো হইতেছে সেগুলো যখন যেটা তফসিল তখন সেটা বিতরণ করেন। জেলা বিএনপি নিয়ে কথা হচ্ছে এখানে সমন্বয় করা বা ঐক্যবদ্ধ করা অবলম্বন করা। আরে ভাই আমার দেশের না ইয়ে কাহিনী কমিটি যেটা আছে এটা কেউ জানবে, এটা বাইঙ্গার রাইট আছে ওটা কিছু যেটা আছে এটার দাম নেই, যেটা আবো ওটার দাম নেই। ওইটা আবো কত সালে আবো কিভাবে আবো এটা কথা রাখবে। দলের সাংগঠনিক রীতি অনুযায়ী গঠন অনুযায়ী দলের মানে একটা কমিটির নির্দিষ্ট মেয়াদ আছে, বাট আমাদের দেশের বাস্তবতা হইল যে পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত এই কমিটি বৈধভাবে বহাল থাকে। যে এই কমিটি যেটা বহাল আছে যারা রাজনীতি করতে চান এটা বাইরে রাজনীতি করবেন, কবে কমিটি সমন্বয় হবেন ওই দান্দা করে এখনই দূরে থাকবেন, বিরোধিতা করবেন, দয়া করে এগুলো পরিহার করেন। দল এটা পুরো কঠিন সময় অতিক্রম করতেছে। এই কঠিন সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নাই। যদি কমিটি হয় যখন হবে তখন প্রতিযোগিতা করবেন, বাট ওই কমিটি হওয়ার আগ পর্যন্ত ওই প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত দয়া করে ঐক্যবদ্ধ কাজ করবেন। আমি যে কথাটা বললাম, আমি আমার কাছে মনে হয় আমি নির্দিষ্ট ইয়ের মধ্যে দিই যে আমি গত কয়েকটা মিটিংয়ে দেখছি যে সুনির্দিষ্ট কিছু লোক আছে যারা মিটিংয়ে আসে, এগুলো ক্লিয়ার হওয়া দরকার। আর একটা বিষয় আসছে আমার আইন নিয়োগ করা হবে, যেটা দুর্ভাগ্যজনক আছে। দেশের পরে যে ঘটনা আমরা শুনছি এটা দুর্ভাগ্য। দলটা আমরা সম্মিলিতভাবে করতেছি, সংগ্রাম সম্মিলিতভাবে করি, আমরা সফল হতে পারি। এখানে বিচ্ছিন্নভাবে কেউ সফল হয়ে আমাদের দেশ উদ্ধার করে ফেলাই দিলেন এটা মনে করার কোনো কারণ নেই। যারা দল করবেন দলের শৃঙ্খলা মাইন্ডে দল করতে হবে। আর যদি শৃঙ্খলা বাইরে যায়, সিরাজ ভাই নিজেই তো সভাপতি, এবং আপনি যদি অভিযোগ করেন তাহলে যাবো আইনি পরামর্শ সভাপতি আপনি নিজে যদি আপনার অবমাননার মধ্যে থাকে আপনি সেন্ট্রাল আইনজীবী আমার কাছে লিখেন, নিয়ম অনুযায়ী সেন্ট্রাল আইনজীবী আমার কাছে লেখেন, আমার বিশ্বাস সেন্ট্রাল আইনজীবী এটা তদন্ত করবো এবং বৈধ ব্যবস্থা করবো। এটা আমরা যদি সাংগঠনিক রীতি অনুযায়ী না যায় খালি বক্তৃতায় তাহলে হবে না। কিছু বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কিছু বিষয়ে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। যাই হোক আমি দীর্ঘায়িত করি না, আমার নিজের আসলে আজকে শ্রমিক প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে আমার জেলায় একটা প্রোগ্রাম দেওয়া আছে, সবাই অপেক্ষা করতেছে। আর প্রিন্স ভাই যেহেতু আছেন উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবে। আমি যে কথাটা বিনয়ের সাথে বলতে চাই যে আমরা এত কষ্ট করার পরেও যদি আমাদের মতো উপলব্ধি না আসে তাহলে ভাই বক্তৃতা করে মিটিং করে এগুলো করে আসলে আমাদের নিজেদের উপলব্ধি হওয়া দরকার যে আসলে আমরা কোথায় আছি, এখান থেকে উত্তরণের কি রাস্তা আমাদের আছে। আজকে সারা জাতি তাকায় আছে আমাদের দিকে। আমরা সেন্ট্রালের দোষ আছি, আমরা প্রিন্স ভাইয়ের দোষ আছি, আমরা মাহমুদ ভাইয়ের দোষ আছি। আসলে বাস্তবতা আমরা মুখে হাত দিয়ে বলি যে আওয়ামী লীগের মতো একটা দলের সরকার পরিবর্তন করার জন্য যে আন্দোলন করা দরকার সেই আন্দোলনকে আমরা করতে পারছি। আমরা যদি সেই আন্দোলন করতে না পারি আওয়ামী লীগকে স্বেচ্ছায় পদত্যাগ করে দিয়ে ক্ষমতা চাকরিতে যাবো গা, পদত্যাগে বাধ্য করতে হবে। এবং বাধ্য করতে হলে আমাদেরকে সংগ্রাম করতে হবে, সংগ্রামের কোনো এবং এই সংগ্রাম করতে হলে দল ঐক্যবদ্ধ করতে হবে, সাংগঠনিক ভিত্তির উপর শক্তিশালী করতে হবে। মেলা চলে গেছে, 17 বছর গেছে। যদি এভাবেই যায় লাভ হবে, জাতির লাভ হবে, আমাদের লাভ হবে। তাহলে আসুন আমার সকল মতামত তুলে ঐক্যবদ্ধ হই, আগামী দিনে সংগ্রামের মতো নিয়ে আমরা সেটা এবং আমাদের বিশ্বাস আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আন্তর্জাতিক বিশ্বের যে পরিস্থিতি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে পারি এই সরকারের পরিবর্তন হওয়া খুব বড় বিষয়। সেটা সম্পূর্ণ আমাদের জমিটাতে আমরা তো আছি নিজেরা নিজেদের ফাঁকি দিতেছি, জাতিরও ফাঁকি দিতেছি, দলেরও ফাঁকি দিতেছি। দয়া করে পরিষ্কার জায়গাগুলো থেকে শুনে আসে আসুন আমরা সংগ্রাম করছি। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই আহ্বান করে জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাহেব আছেন, এখন আমরা আসলে কমিটি বাংলা করার খেলার মধ্যে আছেন কিনা আমি জানি না।
যদি না থেকে থাকেন কমিটির পরবর্তী কমিটির পদক্ষেপ না হওয়া পর্যন্ত সাংগঠনিক রীতি অনুযায়ী না আগানো পর্যন্ত আমি এটা বহুবার বলছি, এর আগে রাগ করে বলে গেছিলাম, তার মতো বেহার পাইছি যে জানতে পারে এমন নকলার কমিটি আমরা পদক্ষেপ নেন, তাহলে যে বারবার এসে আমাদের এই কথা শুনতে হয় আমাদের বিরুদ্ধে কাছে বাজে আসে আমাদের কাজ শুরু করেন না, পদক্ষেপ নেন নিয়ে এটার একটা সমাধানে আসা আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমি প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি একটু ক্ষমা প্রার্থনা করছি। আমার আসলে যেহেতু শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী গতকালকে আমরা একটা বিশাল বিরোধী আমার শহরে করছি, আজকে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা দেওয়া আছে, আমি অনুমতি দিলে একটু চলে যেতে চাই। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ। পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত আজকে করে দেয় এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই নবীনগর সভার সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য রাখছেন জনাব মামুন ভাই ওনার শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম আছে জামালপুরে, সেই জন্য চলে যাচ্ছেন। শেরপুর জেলা বিএনপির আজকের এই মত বিনিময় সভা প্রায় 4 ঘন্টা যাবৎ আমরা এখানে প্রচন্ড গরমের মধ্যে অবস্থান করছি এবং আমরা বিভিন্ন অঙ্গ সংগঠন এবং উপজেলা ও ইউনিটের নেতৃত্বের দীর্ঘ বক্তব্য শুনছি। তাদের বক্তব্যে তারা বর্তমান পরিস্থিতি, উপজেলা নির্বাচন, সাংগঠনিক পরিস্থিতি, পারিপার্শ্বিক অনেক বিষয় তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা ধৈর্য সহকারে তাদের বক্তব্য শুনেছি এবং কিছু কিছু বক্তব্য আমরা নোট করেছি, যেগুলো আমরা মনে করি যে সাংগঠনিক প্রক্রিয়া চলমান রাখতে গেলে সেগুলো করা প্রয়োজন। যেমন এখনই আজকে আমরা জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে বলছি যে ঝিনাইগাতি জেলা বিএনপির যেহেতু কনভেনার এবং প্রথম আহ্বায়ক ইন্তেকাল করেছেন, সেখানে একটা ভেকুয়াম তৈরি হয়েছে। সেখানে হয় আপনারা এখন যারা তৃতীয় যিনি যুগ্ম আহ্বায়ক আছেন তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেন পরবর্তী কমিটি না করা পর্যন্ত, আর যদি পরবর্তী কমিটি আপনি 1-2 দিনের মধ্যে করে দিতে পারেন বা 3 দিনের মধ্যে করে দিতে পারেন তাহলে করে দেন। নালিতাবাড়ি এবং নকলা উপজেলা বিএনপির বিষয়ে আমরা এর আগে অনেকবার জেলা নেতৃবৃন্দকে বলেছি প্রস্তাব করার জন্য। আপনারা এর মধ্যে একটা সাজেশন তৈরি করেন। আমি টাইম লিমিট দিচ্ছি না, যেহেতু সেখানে সামনে নির্বাচন আছে, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন বিরোধী আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আপনারা আগামী 5-7 দিনের মধ্যে আপনারা একটা কমিটি আমাদেরকে প্রস্তাব করেন, অথবা কি করা যায় সেটা প্রস্তাব করেন, আমরা এটা অনুমোদন করে দেবো। এই গেল তৃতীয় কথা হচ্ছে, আমি আমার প্রারম্ভিক বক্তব্যে আমি অনেক কথাই বলেছি, আমি ওগুলি আর করে বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে এই যে উপজেলা নির্বাচনটা হচ্ছে, আমি আগে বলেছি এটা সরকারের একটা ফাঁদ, সরকারের অসৎ এজেন্ডা বাস্তবায়নের একটা হাতিয়ার। সরকার 7 জানুয়ারি নির্বাচন সাজানো পাতানো দামি আমি করতে গিয়ে সারা বিশ্বে এটার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন। এখন এই উপজেলা নির্বাচন করার মাধ্যমে তারা সারা বিশ্ববাসীকে দেখাতে চায় বাংলাদেশের নির্বাচনী উৎসব চলছে, বাংলাদেশে গণতন্ত্র আছে। আসলে কি বাংলাদেশে গণতন্ত্র আছে? নির্বাচনী উৎসব চলছে, এটা হলো তারা একটা লোক দেখানো একটা করছে। এই জন্য তারা এবার প্রতীক উঠিয়ে দিয়ে, প্রার্থীর সংখ্যা বাড়িয়ে, বিএনপির কিছু লোককে উস্কানি দিয়ে সেখানে প্রার্থী করে তারা কিন্তু করছে। যে আনোয়ার কেন করতে পারে না, সেটা উস্কানি তাকে দেওয়া হয়েছে। যাই হোক, অনেকে বলেছে না এই যে উস্কানিগুলো দিচ্ছে আমাদেরকে আওয়ামী লীগের লোকজন, এটা কিন্তু 8 তারিখ পর্যন্ত। 8 তারিখের পরে ওই আগে আপনাদেরকে যে নামে ডাকতো তারা সেই নামেই ডাকতে হবে। গালিটার উচ্চারণ করলাম না,
এই 8 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সাথে খুবই আদর আপ্যায়ন, আপনাদের হাত ধরা, তারপরে পায়ে এখন এটাতে ভুলে গিয়ে আমরা যদি তাদেরকে আমরা ইয়ে করতে করি, তাহলে কি হবে? দলের সাথে প্রতারণা করা হবে এবং তাদেরকে প্রতারণা করা হবে, তারেক রহমানের সাথে প্রতারণা করা হবে। আমি আগে বলেছি, এক দফা আন্দোলন কিন্তু শেষ হয় নাই। এখানে কেউ কেউ বলেছেন আন্দোলন ব্যর্থ হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আন্দোলন ব্যর্থ হয় নাই। আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে নির্বাচনে তারা কেন 5% 7% ভোটার উপস্থিত হয় নাই? কেন আপনাদের আন্দোলনের কারণেই সেই ভোটের উপস্থিত হয়নি? মনে রাখতে হবে, আমরা কোন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার শাসকের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, আমরা কোন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, আমরা একটা চরম ফেস্টিভ্যালের বিরুদ্ধে আন্দোলন করছি। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা আর ফেস্টিভ্যালের বিরুদ্ধে আন্দোলন করার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। দুর্ভাগ্য হোক আর যাই হোক, আমরা একটা ফেস্টিভ্যালের কবলে পড়েছি। বিশ্বের বিভিন্ন দেশে ফেস্টিভ্যাল বিরোধী যে আন্দোলনগুলো হয়েছে, ওটা যদি আর ওইদিকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন সেই আন্দোলনে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কিন্তু আন্দোলনে যদি আমরা অবিচল থাকতে পারি, লক্ষ্যে যদি আমরা অবিচল থাকতে পারি, আমাদের বিজয় আসবে। আপনারা দেখছেন না, শেখ হাসিনা গতকালকে বলছেন যে ওনার উৎখাতের জন্য নাকি ষড়যন্ত্র চলছে। ওবায়দুল কাদের বলছে আওয়ামী লীগকে সরানোর জন্য চেষ্টা হচ্ছে। আমরা বলি ডান বা বাম নয়, বাংলাদেশের ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, প্রগতিশীল, ইসলামী শক্তি সব আজকে এক পর্দায় এসে দাঁড়িয়েছে হাসিনার পদক থেকে। আমরা এটা বুক ফুলিয়ে বলি, আমরা লুকোচুরি করে বলি না। তাই হাসিনার পতন এদেশের আপামর জনসাধারণের দাবি। এই দাবি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা আজকে এই উপজেলা নির্বাচন দিয়েছে। এখন বিএনপি যারা সাচ্চা কর্মী, যারা দীর্ঘদিন বিএনপি করছে, নির্যাতন নিপীড়ন সহ্য করছে, গুমের শিকার হয়েছে, এটি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, জেল খেটেছেন, তারা কি এই সরকারের ফাঁদে পা দিতে পারে? পারে কিনা বলেন? তাই যদি না হয়, তাই যদি হয়, তাহলে আমাদেরকে সেই ইমানি দায়িত্ব পালন করতে, ইমান নিয়ে কাজ করতে হবে। দিনে এক কথা, রাতে আরেক কথা, সেটা হলে চলবে না। যদি সেটা করেন, নিজের সাথে প্রতারণা করবেন, নিজের সাথে প্রতারণা করবেন। সে কারণে বলছি যে আপনারা একদম ইমানের সাথে দায়িত্বটা পালন করবেন। যখন যেভাবে নির্বাচন হবে, সেই উপজেলাগুলিতে আপনারা যাবেন, সেখানে আপনারা প্রতিনিধি সভা করবেন। আজকের মতো যেমন ধরেন আজকে সামনের নির্বাচন ঝিনাইগাতি এবং শ্রীবর্তী, আগামীকালকে যাবেন জেলা বিএনপি সভাপতি, সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি ম্যান্ডেটরি। কালকে আপনারা যাবেন, যে কালকে সেখানে সভা করবেন, আজকের মতো প্রতিনিধি সভা করবেন, করে তাদেরকে অবহিত করবেন এই নির্বাচন বর্জনের আহ্বান। সেই মিটিংয়ে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে ডাকবেন, ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবেন, ডেকে তাদেরকে অবহিত করবেন, লিফলেট দিয়ে আসবেন, লিফলেট বলবেন যদি বিএনপির নেতা কর্মী সমর্থক কেউ যদি ভোট কেন্দ্রে যায়, দায়িত্ব তাদেরকে থাকতে হবে। আমি আগে বলেছি, এই বর্জন মানে শুধু আহ্বানের মধ্যে সীমাবদ্ধ নয়, 7 জানুয়ারির মতো বর্জন করতে হবে, ভোটার সংখ্যা কমাতে হবে। তাহলে আজকে এই যে এক দফা আন্দোলন যেটা হবে, সেটা সফলতার দিকে যাবে। আমি আগে বলেছি গত আমার প্রারম্ভিক বক্তব্যে, যে খালি চোখে আমরা অনেক কিছু কিন্তু দেখছি না, দেখতে পারবো না, কিন্তু ভিতরে অনেক কিছুই ঘটছে। যে কারণে কিন্তু শেখ হাসিনা গতকালকে এই কথা বলেছেন, আজকেও বলেছেন। আজকে বুঝতে হবে বিএনপি জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি, সমস্ত রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু এই নির্বাচন বর্জনের পথে পা বাড়িয়েছে। এটাকে খেলায় ফেলায় নষ্ট করবেন না, সাকসেসফুল করবেন। আমরা এক দফা আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যে কথা বলছিলাম, আপনারা কালকে ঝিনাইগাতি করতে যাবেন, এরপরে যেখানে যেভাবে নির্বাচন হবে সেই উপজেলাগুলিতে আপনারা গিয়ে এই প্রতিনিধি সভাগুলো করবেন। যারা প্রার্থী হতে পারেন, এখন থেকে কাউন্সিলিং করবেন, তারা যাতে প্রার্থী না হয়। আমরা আমাদের কোনো নেতা কর্মী সমর্থককে হারাতে চাই না।
তাদেরকে বলবেন। একটু আগে দেখলাম সেক্রেটারি সাহেব একজনকে ফোন করে বলেছেন এরকম 5 লাখ টাকা অফার যাই হোক, আপনারা যে কথা বলছিলাম যে তাদেরকে ডেকে নিয়ে এসে কথা বলবেন ডেকে নিয়ে এসে, এবং তাদের সাথে তাদেরকে বলবেন যে আপনারা এই নির্বাচন থেকে সরে আসুন। যদি সরে না আসে, যদি তারা আপনাদের আহ্বানে সাড়া না দিয়ে মনোনয়ন পত্র দাখিল করে সাথে সাথে আমাকে জানাবেন, আমরা কেন্দ্রে পাঠাবো, তাকে শোকজ করা হবে। যদি সে প্রত্যাহার না করে তাকে বহিষ্কার করা হবে। তবে সে যদি ভুল বুঝে প্রেস কনফারেন্স করে বলে আমি ভুল করেছি, আমি নির্বাচন করব না, এই জন্য যদি চেয়ারম্যানের কাছে সে চিঠি রাখে, তার মনোনয়ন তার বহিষ্কারের প্রত্যাহারের ব্যাপারে দল বিবেচনা করবে। সেটা সেই মনোনয়ন পত্র দাখিলে 24 ঘন্টার মধ্যে। আর যারা এই দলের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন করবে না বা প্রত্যাহার করে দেবে, দল তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে যথাযথ মূল্যায়ন করবে। দ্বিতীয় হল, যারা এই বহিষ্কৃত প্রার্থী কিংবা অন্য দলের কোন প্রার্থীর পক্ষে কোন দায়িত্বশীল নেতা কর্মী যদি কোন প্রচারণায় অংশ নেয়, তাদের বিরুদ্ধেও কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই তথ্য প্রমাণ করে আমাদেরকে জানাবেন, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। প্রকাশ্যে গোপনে কেউ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিলে তার নাম তালিকাভুক্ত করবেন, এবং জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি থেকে আপনারা তাদেরকে শোকজ করতে পারবেন। শোকজের জবাব দিলে সেই জবাব আমাদের কাছে পাঠাবেন, আমরা কেন্দ্র থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। দ্বিতীয়ত, ওয়ার্ড ইউনিয়নে লিফলেট বিতরণ, কর্মী সভা এবং পথসভা, ভোট কেন্দ্রে যাতে আমাদের নেতা কর্মী সমর্থক না যায়, জনসাধারণ যাতে না যায়, সেই জন্য আপনারা আহ্বান জানাবেন। পারবেন কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা যদি এগুলো করতে পারি, তাহলে আমরা এই শেরপুর জেলায় আমরা ভোটারের উপস্থিতি কমাতে পারবো, এবং এই ভোটারের উপস্থিতি কমানোর মধ্য দিয়ে আমরা আমাদের এক দফার আন্দোলনকে আমরা সামনের দিকে এগিয়ে দিতে পারবো। মামুন ভাই বলেছেন, আমরা কিন্তু প্রতিরোধের কথা বলছি না, আমরা শান্তিপূর্ণ বর্জনের কথা বলছি। শান্তিপূর্ণ বর্জন, নির্বাচন করা যেরকম আমার অধিকার, নির্বাচনে না ভোট দেওয়ারও আমার অধিকার। শেখ হাসিনা বলেছেন যে, আজকে বলছেন যে নির্বাচন বর্জন নাকি ভোটের অধিকারের উপর হস্তক্ষেপ। আরে শেখ হাসিনা নিজেই তো বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে হস্তক্ষেপ করে ভোটকে নির্বাচনে পাঠিয়েছে। সে কারণে তো মানুষ ভোট বর্জন হয়েছে, সে কারণেই মানুষ ভোট বর্জন হচ্ছে। উনি বলেছেন ওনাকে সরালে কে আসবে ক্ষমতায়। আমরা বলেছি নিরপেক্ষ সরকারের অধীনে জনগণ নিরপেক্ষ নির্বাচনে যাকেই ভোট দিবে সেই যাবে ক্ষমতায়। জনগণ যদি সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ওনাকে ভোট দেয়, তুমি যাবে, কিন্তু দয়া করে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেয়, নিজে পদত্যাগ করবে। কিন্তু এটা আমার সাহস নাই। আজকে অনেক কিছুই হচ্ছে, আপনারা সেই চোখ কান খোলা রাখবেন। আমি আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছি না বা কোন রকম আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আপনারা রাজনীতি করেন, রাজনীতি করলে মাথাটা একটু খাটান, দেখবেন অনেক উত্তর পেয়ে যাবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে অনেক কষ্ট করে এসছেন। আর অনেকে বলেছেন আমাদের অনেক লোক নাকি দাঁড়াচ্ছে। এই যে প্রথম দফায় 152টি উপজেলায় নির্বাচন হচ্ছে, 3টা করে আসন না, চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আর পুরুষ ভাইস চেয়ারম্যান, 152কে দিয়ে ভোট করলে 456 জন তারা আমাদের দাঁড়ায়। সেখানে আমাদের প্রথম দফায় দাঁড়িয়েছে কতজন? 76 জন। 76 জন, 3 আর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান দিয়ে তো আমাদের খুব বেশি সংখ্যায় দাঁড়াইছে, কমই দাঁড়াইছে। আমাদের তো 450 উপর দাঁড়ানো। কিন্তু দেখেন আমাদের যারা দাঁড়িয়েছে তারা হয়তো একজন হয়তো যোগ্য হতে পারে, কিন্তু বাকি 3 জনই দেখবেন যে যোগ্যতা নাই। সাবেক নেতা, আমাদের সাবেক নেতা 5-7 বছর আগে এসে হয়তো দল করতো, দলের সাথে 7 বছর যোগাযোগ নাই, হঠাৎ করে এখন দাঁড়িয়ে গেছে। এই মিডিয়াতে তো দেখছে বিএনপি নেতা। এইসব করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, আমাদের নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই জন্য বলবো আপনারা এই বিভ্রান্তির মধ্যে পড়বেন না। এই যারা বহিষ্কৃত তাদের পক্ষে বা অন্য প্রার্থীর পক্ষে কেউ যেন আপনারা নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত না হন। এই নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া মানে এই আওয়ামী লীগ সরকারের দালালি করা। এই নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া মানে বেগম খালেদা জিয়ার সাথে বেইমানি করা। এই নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া মানে তারেক রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করা।
এই নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া মানে এই যে আমাদের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সাথে আমাদের তাদের সাথে বেইমানি করা। আজকে এত বছর আমরা দল করে আমরা কি বেইমানির খাতে নাম দেখাতে চাই? ভাই যদি না হয় এই বার্তা তার তৃণমূল পর্যায়ে দেবেন এবং এক দফা আন্দোলনের বিজয় অর্জনের জন্য এই উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানাবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আর আমাকে বলেছেন আপনাদের সাথে প্রোগ্রামে যাওয়ার জন্য। আমার আসলে অনেকগুলো প্রোগ্রাম আছে। আপনি জানেন যে আমার এলাকাতেও নির্বাচন 8 তারিখে, সেখানেও নির্বাচন বিরোধী প্রচারণা বা বর্জনের আহ্বান জানিয়ে আমাকেও কাজ করতে হচ্ছে প্রতিকূলতার মধ্যেও। সেখানে আমি আছি, থাকবো। যদি সময় হয় আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। আমার কোনো সমস্যা নেই। আপনারা প্রোগ্রাম দেন, আমাকে জানাবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রয়াত আহ্বায়ক সাহেবের ছেলে সালাম সাহেবের ছেলে ও ভাই চেয়ারম্যান নির্বাচন করতেছিল। আমাদের সভাপতি সাহেবের ইয়ে করে ভাই চেয়ারম্যান দিয়েছে। আর এ হইল যুগ্ম আহ্বায়ক, প্রথম যুগ্ম আহ্বায়কের ছেলে চেয়ারম্যানে মনোনয়ন পত্র দাখিল করছিল। উইথড্রোর দিন উইথড্রো করছে। আপনারা ও চেয়ারম্যানই করছিল। দলের সবাই এই পর্যায়ে আজকের এই মন্ত্রিপরিষদ সভার সিদ্ধান্ত বক্তব্য রাখবেন। আজকের এই মন্ত্রিপরিষদ সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রীমতী লেখা জিয়া সাহেব, সকল সংসদ সদস্য জননেতা মাহমুদ বাবু করেছেন। বক্তব্য রাখছেন জননেতা মাহমুদ বাবু করেছেন। রাত প্রায় 9টা, দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে। আজকে এই অবৈধ সরকারের নির্বাচনকে বয়কট করার উদ্দেশ্যে এবং নির্বাচনে যেন ভোটার উপস্থিতি না হয় এবং আমরা অংশগ্রহণ না করি, সেই জন্য শেরপুর জেলা বিএনপির মত বিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি, সম্মানিত প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, সম্মানিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহেব সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, জেলার অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। আসলে আজকের মিটিংটা আমরা কিন্তু সম্পূর্ণ জেলা বিএনপি রাখি নাই। বিষয়টি হচ্ছে মামুন ভাই সেটা বলবো, এর আগেও আমরা কিন্তু আসলে স্থান দিতে পারবো না বিদায়ী আমি এবং সাধারণ সম্পাদক সম্মিলিত হবে শুধুমাত্র সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি এবং সুপারভাইজ ইউনিটের এবং অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এই পর্যন্তই কিন্তু আজকে মূলত আমরা ডাকছি, যে কারণে আসলে সংখ্যা আমাদের কম। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখলেন, এরপরে আসলে কোনো বক্তব্য নাই। বিষয়টা হচ্ছে আমরা আসলে কাজ করে যাওয়া প্রয়োজন। আমি শুরুতেও বলেছিলাম ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে কাজ না করলে আসলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। এখানে দোষারোপের রাজনীতি করে বা কেউ কাউকে ছোট করে এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে উত্তরণ ঘটানো কোনোভাবেই সম্ভব না। আমরা নির্বাচনের কথা যে বললেন, এখানে প্রেসিডেন্ট বলছেন, আসলে বিষয়টা হইতেছে আমাদের নির্বাচন যেদিন আমরা নির্বাচনের প্রার্থী যারা হয়েছিলেন, আমরা শুরু থেকে সবাইকে অনুরোধ করা শুরু করছি ব্যক্তিগত পর্যায়ে, দলীয় পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি, বিশেষ করে শ্রীবর্তী জিনেগাতির এবং শ্রীবর্তী জিনেগাতির প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে আমি প্রত্যেকটা দিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে তাদেরকে অনুরোধ করছি। কিন্তু যারা আজকে দাঁড়ায় আসছে তাদেরকে আমরা কোনোভাবেই তাদেরকে আমরা থামাইতে পারিনি। এমনকি সেক্রেটারি সাহেব থেকে শুরু করে ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি সেও কথা বলছে। উপরন্ত তারা পদত্যাগ পত্র দিয়ে গেছে, তারা জীবনে আর দল করবে না, জীবনে আর দল করবে না, এই কথা তারা বলছে। সুতরাং আমার কাছে মনে হয় তারা পদলোভী, তারা স্বার্থান্বেষী, তারা দলের ঘাপটি মেরে ক্ষতিগ্রস্ত করা মানুষ। এদের কাছ থেকে দল জীবনে কোনোদিন কিছু পাবেও না এবং আশা উদ্দীপনা করা ঠিক হবে না, এটা আমার বিশ্বাস। এই ব্যক্তিগুলি অতীত থেকে যদি তাদের ইতিহাস ঘাটি,
তারা জীবনে যা কিছু অর্জন করছে দল দিয়া, আর নিজেরা গ্রহণ করছে, নিজের অবস্থান সুদৃঢ় করছে, ব্যক্তিগত বাহিনী তৈরি করছে, ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। এর বাইরে তাদের আর দলের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, তাদের কোনো চিন্তাই নেই। কিন্তু আমাদের দলের মধ্যেই, বিএনপির মধ্যে কিছু লোক, কেন্দ্রীয় অফিসের কিছু লোক, ঢাকার কিছু লোক, ময়মনসিংহের কিছু লোক, তাদের প্রলোভনে বইরা তাদেরকে বারবার আবার দলে স্থায়ী দিচ্ছে। আমি আমার শ্রীবর্ধের ঝিনাইগাতির লোকগুলো চিনি। আমরা বারবার সুপারিশ করছি যে এদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। এবং আজকে এই যে সর্বশেষ নির্বাচন, এই নির্বাচন তার প্রমাণ যে এরা আসলে ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থ, নিজের পারিবারিক স্বার্থ, নিজের অবস্থান, নিজেকে বড় করা, নিজের দলীয় গ্রুপ তৈরি করা, এই কাজগুলি তাদের মূল উদ্দেশ্য। এটা কিন্তু সর্বশেষ আবারও এটা প্রমাণ হইল। সুতরাং এই কথাগুলি না কারো বুঝাইতে পারতাম, যাদেরকে বুঝাবার যেতাম তারা বলতো যে বিশাল নেতা, এই নেতাকে বাদ দিলে শ্রীবর্ধী ধ্বংস, ঝিনাইগাতি ধ্বংস, শেরপুর জেলা ধ্বংস, কানে কানে কথা বলা, তারেক সাহেবকে ফোন দেওয়া, মহাসচিবের সঙ্গে ছবি তোলা, জেলা বিএনপির নেতাদের সঙ্গে আইসা রাতের পর রাত বৈঠক করা। কিন্তু আজকে দলের দুঃসময়ে কোথায় তারা? এই প্রশ্নের জবাব দিবে কারা? আমি আমার রাজনীতির 25 বছরের উপরে আমি এদেরকে খুব ভালো মতো চিনি। ওই মাটি, ওই মাটির মানুষ, ওই মাটির বেঈমান, ইমানদার, মুনাফিক সব আমার মুখস্থ। কিন্তু কোথায় যাব? কার কাছে বিচার দিব? কার কাছে সালিশ করব? কারণ তারা ওই এলাকার জনপ্রিয় ব্যক্তি, কিন্তু এর পিছনে বিএনপি তৃণমূলের মানুষের গ্রাম শ্রমের কারণে আজকে ওরা নেতা। তৃণমূলের বিএনপি যারা করে ভোটার, সাধারণ ভোটার, যাদের পদ নাই, পরিচয় নাই, পদের কারণে আজকে অনেকে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অনেকেই পৌরসভার মেয়র, সব কিন্তু বিএনপি তৃণমূল, যাদের কোনো পদ পদবি নাই, পরিচয় নাই, ওদের ঘাম, শ্রম, জেলখানার পরিশ্রম, আত্মত্যাগের ফসল, এরা আজকে নেতৃত্ব পাইছে। কিন্তু যখনই কথা বলতে চাইতাম, লন্ডন থেকে ফোন করে বসতো, ভাইয়া বলছে, একে বাদ দিলে শেষ, রুবেল আধিপত্য ফলাইতেছে। এই কথাগুলি বারবার শুনতে হয়েছে যে রুবেল চায় এক না একতন্ত্র, রুবেল চায় স্বৈর শাসক, রুবেল স্বৈর শাসক হয়ে যাবো। আজকে কোথায়? আজকে এতবার অনুরোধ করছি, উপরন্ত উল্টা আমার কাছে দল বহিষ্কার করার আগেই সে কিন্তু পদত্যাগ পত্র দিয়ে গেছে। দল বহিষ্কার করার আগে আবার এটাও নাকি শিখাই দিচ্ছে ঢাকা থেকে কেন্দ্রের নেতা, যে বহিষ্কারের আগে পদত্যাগ পত্র দিয়ে আসো, তাহলে ভোটের সংখ্যাটা অত কমবো না। যাই হোক, কে শিখাইছে বড় কথা না, কিন্তু কাগজ দিয়ে গেছে। তো সুতরাং আসলে বিষয়টা হইতেছে এদের কাছ থেকে কোন সময়, হ্যাঁ হইতে পারে তাদের ব্যক্তিগত অবস্থা ভালো হইতে পারে, কিন্তু তাদের কারণে এদের কাছ থেকে কিছু আশা করা যায় না। তা আমি অনুরোধ করবো, এবারের মতো যেটাই হোক না কেন, হয় যে আমরা মিটিং শেষ করে, আমার মনে হয় যে আমরা মিটিং শেষ করে এখানে শ্রীবর্ধী ঝিনাইগাতি প্রথম নির্বাচন, এখানে দায়িত্বশীল এই মাসুদ এক মিনিট, এখানে দুলাল ভাইরা আছে, ঝিনাইগাতি নেতৃবৃন্দ আছে, সেক্রেটারি সাহেব আছে। 8 তারিখ পর্যন্ত আমরা মাঠে থাকি। আমরা পরিকল্পনা মাফিক ঘরে বসে শ্রীবর্ধী ঝিনাইগাতি ব্লক করে দেওয়া কোনো বিষয় না, কিন্তু সুইচ দিতে হবো জায়গা মতো, হয়ে যাবে। যে রিফ্লেক্ট বিতরণ কইরা মিছিল করে যে বুথ বন্ধ করতে হবে তার কোনো কথা না। সুইচ বন্ধ করলে অটোমেটিক্যালি পাবলিক বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি যে কথাটা বলতে চাই, শ্রীবর্ধী ঝিনাইগাতিটা ব্যতিক্রম, এটা শেরপুর বা নকলানাথের মতো না। এখনো এখানে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু আমরা করি নাই, আমরা শুধু বুঝাইছি। আমার মনে হয় যে মিটিং শেষ করে আজকে রাত্রেই আমার মনে হয় যে নেতৃবৃন্দ এবং যারা অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈশাখ করে আমরা কিভাবে সর্বনিম্ন পর্যায়ের ভোটার উপস্থিতি হয়, ওই প্রক্রিয়া বা ওই পরিকল্পনা আমরা গ্রহণ করি। আমি আমার কথা না বাড়ায় আবারও এই স্বল্প সময়ে সবাইকে ডাকছি, আমাদের তাকে সাড়া দিয়ে যে আসছেন সেই জন্য ধন্যবাদ জানাই। এবং নকলানাথের আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচনটাও কিভাবে সর্বনিম্ন পর্যায়ের ভোটার উপস্থিতি হয়, সেই পরিকল্পনাটা উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ নকলানাথ, যেহেতু আপনাদের সময় আছে,
আপনারা আগে পরিকল্পনা গ্রহণ করেন, আমাদের সহযোগিতা কি লাগবো আপনারা আমাদেরকে বলবেন, আমরা এই সার্বিক সহযোগিতা করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমি